আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে আমরা একটা ক্লাস করব। এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপরে আমরা পঞ্চম অধ্যায়ের উপরে আজকে ক্লাসটি করব। অধ্যায়ের নাম তোমরা সবাই জানো যে যৌথ মূলধনী আর্থিক বিবরণী। তো ওয়েলকাম টু আওয়ার ডিএমআরসি অনলাইন ক্লাস। আমি আছি মোহাম্মদ আশরাফুজ্জামান ভুঁইয়া, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তো আজকে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এই অঙ্কগুলো তোমাদের জন্য মূলত খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্রের ক্ষেত্রেই কিন্তু ক বিভাগে এই আর্থিক বিবরণী আসে এবং আর্থিক বিবরণী উত্তর দেওয়া কিন্তু বাধ্যতামূলক। তো সেই ক্ষেত্রে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা যে আর্থিক বিবরণীটা করি সেটা হচ্ছে মূলত কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী মূলত প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু অ্যান্সার করতে হয়। তো তোমরা খুব ভালোভাবে শিখবা। আর এই অধ্যায়টা যেহেতু একটু বড়, অনেকের মধ্যে একটা কিন্তু ভীতির কাজ করে যে আর্থিক বিবরণী আসলে আমি পারবো কিনা। তবে মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসগুলো করো তাহলে আমার মনে হয় যে তোমরা এই আর্থিক বিবরণী অবশ্যই ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তো আমরা যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী শুরু করি। তো প্রথমেই দেখো আমি ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমরা সিকিউ এবং এমসিকিউ দুইটা ক্ষেত্রে কিন্তু যেন উপকৃত হও। তো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং যথাযথ নিয়মে যে ফরম্যাটগুলো আলোচনা করা হবে বা যে বিষয়গুলো আলোচনা করা হবে তোমরা সেই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবে, বাসায় লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু যদি ফরম্যাটটা ভালোভাবে পারো তাহলে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী তোমার কাছে খুবই সহজ এবং সাবলীল মনে হবে। তো চলো আমরা দেখি প্রথমেই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ব্যবসা কার্যক্রম পরিচালনা করেই মূলত মুনাফা অর্জন করার জন্য। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রতিষ্ঠানের অবস্থা কেমন, প্রতিষ্ঠানের অবস্থা কি ভালো না মন্দ, এটা কিন্তু যারা শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী তারা কিন্তু জানতে চায়। তো এই বিষয়টা যদি জানতে চায় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা এই দুইটা বিষয় সম্পর্কেই কিন্তু জানা যায় মূলত আর্থিক বিবরণীর মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে একটু খেয়াল করো, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। প্রতিষ্ঠানের ফলাফল আর্থিক ফলাফল দিয়ে কিন্তু দুইটা বিষয়কে বোঝায়, মোট লাভ এবং নিট লাভ। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আর্থিক ফলাফল দিয়ে কিন্তু মোট লাভ এবং নিট লাভকে বোঝায়, এমসিকিউতে কিন্তু আসে। এবং আর্থিক অবস্থা, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই সম্পর্কে সার্বিক তথ্য কিন্তু আর্থিক বিবরণীতে পাওয়া যায়। এবং আর্থিক বিবরণী মূলত হিসাব বিজ্ঞানের ইনপুট যেমন লেনদেন, আউটপুট কিন্তু আর্থিক বিবরণী। তার মানে সার্বিক ব্যবসায়ের পরিস্থিতি কেমন সেটা কিন্তু এই আর্থিক বিবরণীর মাধ্যমে জানা যায়। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, IAS 1 মানে আন্তর্জাতিক হিসাব মান, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। পরবর্তীতে খেয়াল করো, 1994 সালের কোম্পানি আইনের 183 ধারা মোতাবেক প্রতিটি হিসাব কালের জন্যই কিন্তু এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে প্রতিটি হিসাব কাল, এখানে কিন্তু আর্থিক বিবরণী হিসাব কালের জন্য প্রস্তুত করা হয়, নির্দিষ্ট বছরের জন্য না বা এক বছরের জন্য না, এরকম না। বিষয়টা হচ্ছে প্রতিটি হিসাব কালের জন্য। এবং ধারা কত? 183 নং ধারা মোতাবেক। পরবর্তীতে দেখো বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভার 14 দিন পূর্বে কিন্তু এই আর্থিক বিবরণীর প্রতিটি কপি প্রত্যেকটা শেয়ার হোল্ডারের হাতে কিন্তু দিয়ে দিতে হয়। পরবর্তীতে দেখো, 1994 সালের কোম্পানি আইনের 185 ধারায় বিশদ আয় বিবরণীর বিষয়বস্তু এবং আর্থিক অবস্থার বিবরণীর ছক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে দুইটা বিষয় খেয়াল করো, 183 নাম্বার ধারায় বলা হয়েছে প্রতিটি হিসাবকালের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়, আর 185 ধারায় কিন্তু
বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর ছক সম্পর্কে আলোচনা করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা বিষয় কিন্তু মনে রাখবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর্থিক অবস্থার বিবরণী কোম্পানি আইনের তফসিল 11 অনুযায়ী প্রস্তুত করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি সেটা কিন্তু তফসিল 11 অনুযায়ী প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণী 3 ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রস্তুত করতে হয়: উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্থিক বিবরণী আমরা প্রথম পত্রে করিয়েছি। তো যেহেতু সময় সংক্ষেপ হওয়ার কারণে আমরা মূলত আমাদের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু সাজিয়েছি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণীগুলো আসে সেটা আমরা কিন্তু এর মধ্যে সমাধান এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার কিন্তু চেষ্টা করব। পরবর্তীতে দেখো, আমরা জানি যে আন্তর্জাতিক হিসাব মান বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। তো এই আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টা। প্রথম ধাপ বিশদ আয় বিবরণী, দ্বিতীয় ধাপ মালিকানা সত্ত্ব বিবরণী, তৃতীয় ধাপ আর্থিক অবস্থার বিবরণী, চতুর্থ ধাপ নগদ প্রবাহ বিবরণী এবং পঞ্চম ধাপ হচ্ছে আর্থিক বিবরণীর টিকাসমূহ ও নীতিমালা। তাহলে আশা করি তোমরা এই 5টা ধাপ মনোযোগ দিয়ে শুনেছো এবং খাতায় প্রয়োজনে লিখে রাখো। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আমি তোমাদেরকে বলি। মনে করো তোমরা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে দেখবা সংরক্ষিত আয় বিবরণী প্রতিনিয়তই করতেছো। তো সেই ক্ষেত্রে অনেক সময় এমসিকিউতে আসে যে আর্থিক বিবরণীর উপাদান 9 কোনটি। তো সেই ক্ষেত্রে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী এরকম থাকতে পারে। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু যেহেতু অঙ্কের মধ্যে সংরক্ষিত আয় বিবরণী করে, মালিকানা সত্ত্ব বিবরণী কম করতে হয়, তো মালিকানা সত্ত্ব বিবরণীকে টিক চিহ্ন দিয়ে দেয়। তো এইটা কিন্তু তখন ভুল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মনে রাখবা অবশ্যই সংরক্ষিত আয় বিবরণী কিন্তু এই আন্তর্জাতিক হিসাব মান 1-এর যে আর্থিক বিবরণীর 5টা ধাপ, এই ধাপের কিন্তু কোনো অংশ না। মূলত সংরক্ষিত আয় বিবরণী মালিকানা সত্ত্ব বিবরণীরই একটা অংশ। তো পরবর্তীতে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশদ আয় বিবরণী, হ্যাঁ, তো বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো। একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। হিসাবকাল দ্যাট মিন্স সেটা 6 মাস হইতে পারে, সেটা 1 বছর হইতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। বিশদ আয় বিবরণীর সাহায্যে আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। আর্থিক ফলাফল বলতে আমরা আগেই বলেছিলাম আর্থিক ফলাফল হচ্ছে মোট লাভ এবং নিট লাভ। তার মানে বিশদ আয় বিবরণীর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি মোট লাভ জানতে পারি, নিট লাভ জানতে পারি, দ্যাট মিন্স আর্থিক ফলাফল। পরবর্তীতে দেখো মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় আয় ব্যয় নিয়ে কিন্তু বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। বিশদ আয় বিবরণী 2 ধরনের হয়, এক ধাপ বিশিষ্ট এবং বহুধাপ বিশিষ্ট। মূলত এক ধাপ বিশিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বহুধাপ বিশিষ্ট আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে করে থাকি। সুতরাং আমরা কিন্তু আলাপ আলোচনা করব এই বহুধাপ বিশিষ্ট যে বিশদ আয় বিবরণী সেটা নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করব। তো বিশদ আয় বিবরণী এটা একটা সংক্ষেপে আমরা ছকটা তুলে ধরেছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। প্রয়োজনে এটা বারবার লিখে মুখস্থ করে এই স্টেপগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। এবং এই স্টেপগুলো প্রত্যেকটা স্টেপেরই বিস্তারিত বর্ণনা আমরা পরবর্তী স্লাইডগুলোতে দিব। তো খেয়াল করে দেখো, প্রথমেই আসে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব তখন আমরা পাবো হচ্ছে মোট লাভ, হ্যাঁ। তাহলে খেয়াল করো, নিট বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই আমি কি পাইলাম? মোট লাভ বা মোট মুনাফা। সেখান থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে পরিচালন মুনাফা। তো এই ক্ষেত্রে কিন্তু খেয়াল করবা প্রশ্নে কি চাইছে। প্রশ্নে যদি মোট লাভ চায় সেক্ষেত্রে মোট লাভ দিবা, যদি পরিচালন মুনাফা চায় তাহলে কিন্তু মোট লাভের পরে পরিচালন ব্যয় বাদ দিয়ে কিন্তু পরিচালন মুনাফা বের করতে হবে। পরবর্তীতে দেখো অপরিচালন ও অন্যান্য আয়। অপরিচালন আয় এবং অন্যান্য আয় যেগুলো থাকে সেগুলো আমরা যোগ করে দেব। অপরিচালন আয় বিষয়টা আসলে কি? অপরিচালন আয় পরবর্তী স্লাইডে বুঝাবো, সমস্যা নাই। আর সেইখানে বাদ অপরিচালন ও অন্যান্য ব্যয়, আমরা অন্য যে অপরিচালন ব্যয়গুলো আছে সেগুলো আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা কর পূর্ব নিট মুনাফা পাবো।
তো কর পূর্ব নিট মুনাফা সেইখান থেকে আমাদের নতুন আয়কর সঞ্চিতি বাদ দিতে হবে। তোমরা এই অংশগুলো কিন্তু ইতিমধ্যে প্রথম পত্রে করেছো, কিন্তু এইখানে নতুন আয়কর সঞ্চিতির যে বিষয়টা এটা কিন্তু দ্বিতীয় পত্রে নতুন। তো তোমাদের এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আয়কর সঞ্চিতি কিন্তু অনেক সময় রেওয়া মিলেও থাকে, অনেক সময় সমন্বয়েও থাকে। তো রেওয়া মিলের যে আয়কর সঞ্চিতি সেটা হচ্ছে পুরাতন আয়কর সঞ্চিতি, আর সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে সেটা কিন্তু নতুন আয়কর সঞ্চিতি। তাহলে এই সমন্বয়ের যে নতুন আয়কর সঞ্চিতি সেটা কিন্তু বাদ যাবে। তাহলে কর পূর্ব নিট মুনাফা দ্যাট মিন্স যেহেতু এখন বাদ দেওয়া হয়নি, পরবর্তীতে নতুন আয়কর সঞ্চিতি আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমরা কিন্তু পাবো হচ্ছে কর বাদ নিট মুনাফা। এই কর বাদ নিট মুনাফাই আমাদের বের করতে হয়। পরবর্তীতে দেখো আমরা এখন প্রত্যেকটা স্টেপের একটু বিস্তারিত দেখি। নিট বিক্রয়, নিট বিক্রয় বলতে মূলত বোঝায় যে বিক্রয়ের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো যোগ বিয়োগ করে আমাদের যে যোগফলটা বের হয় সেটা কিন্তু মূলত নিট বিক্রয়। তো নিট বিক্রয় যেমন এটা বিক্রয়, বিক্রয় থেকে আমাদের বিক্রয় ফেরত বাদ গেল, বিক্রয় বাট্টা বাদ গেল। অনেক সময় কারবারি বাট্টা নামেও থাকতে পারে। কারবারি বাট্টার যে ক্রেডিট যে টাকার পরিমাণ সেটা মূলত বিক্রয় বাট্টা, আর ডেবিটেরটা হচ্ছে ক্রয় বাট্টা। আর অলিখিত বিক্রয় যদি থাকে দ্যাট মিন্স বিক্রয় করা হয়েছে কিন্তু এখনো হিসাবভুক্ত করা হয়নি, তাহলে অলিখিত বিক্রয় যোগ হবে, বিক্রয়ের পরিমাণকে বাড়ায় দিবে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় তোমরা ফার্স্ট পেপারেও পড়েছো যে মুনাফা ছাড়া যদি পণ্য বিক্রয় করে সেই ক্ষেত্রে বিক্রয় থেকেও বাদ যায়, ক্রয় থেকেও বাদ যায়। তো এখানে আমরা বিক্রয় থেকে বাদ দিব। আর ভ্যাট, ভ্যাটের উপাদান আমরা জানি 15% ভ্যাট। তো সেই ক্ষেত্রে 15 দিয়ে গুণন 115 দিয়ে ভাগ হয়। আমরা পরবর্তী যে কোনো একটা ক্লাসে ভ্যাট সংক্রান্ত যখন গাণিতিক সমস্যা করবো তখন বিষয়গুলো বুঝাবো। যদিও ফার্স্ট পেপারে তোমরা করেছো ইতিমধ্যে অনেকেই তোমরা জানো। তো ভ্যাট যেহেতু সরকারি নিয়ম 15%, তো 100 টাকার সাথে যদি আরো 15 টাকা ভ্যাট দিতে হয় তাহলে মোট ভ্যাট হচ্ছে 115 টাকা, মানে মোট মূল্য 115 টাকার মধ্যে ভ্যাটের পরিমাণ 15 টাকা। এই কারণে মূলত 15 দিয়ে গুণন আর 115 দিয়ে ভাগ করতে হয়। পরবর্তীতে যে টাকাটা হবে সেটা মাইনাস করার পরে যেটা দাঁড়াবে সেটাই কিন্তু মূলত হচ্ছে নিট বিক্রয়। তো আশা করি তোমরা নিট বিক্রয় ভালো করে বুঝেছো। নিট বিক্রয় তোমরা খাতার মধ্যে কয়েকবার লিখে এটা প্র্যাকটিস করলে আশা করি তোমরা এটা সহজে আয়ত্তে আনতে পারবে। পরবর্তীতে খেয়াল করো নিট ক্রয়ের পরিমাণ কিভাবে আমরা বের করব। ওই আগের মতোই ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এগুলো বাদ দিব। অলিখিত ক্রয় থাকলে যোগ করব, মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকলে বাদ দিব। আর আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য তার মানে পণ্য কিন্তু বিনষ্ট হয়েছে, এতে করে কিন্তু আমরা ক্রয় থেকে ক্রয়কৃত যে পণ্য সেই পণ্য কিন্তু কমে যাবে। তো এই কারণে আমরা কিন্তু ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্যকে বাদ দিব। তাহলে আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়ার পরে যা থাকবে সেইটাকে 15 দিয়ে গুণন 115 দিয়ে ভাগ আমরা ক্রয় ভ্যাটটা বের করে বাদ দিয়ে দিব। পরবর্তীতে আমরা পেয়ে যাব কিন্তু নিট ক্রয়ের পরিমাণ। ক্রয় সংক্রান্ত খরচ বা প্রত্যক্ষ খরচ। তো এই ক্রয় সংক্রান্ত খরচগুলো কি, যেমন আছে মজুরি বা উৎপাদন মজুরি, পরিবহন, ক্রয় পরিবহন, শুল্ক বা আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ বা প্রত্যক্ষ খরচ। পরবর্তীতে আসো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় প্রায় সময় কিন্তু ক নাম্বারে আসে, সুতরাং এটা ভালো করে মনে রাখবা। বিক্রিত পণ্যের ব্যয় অংশ হচ্ছে প্রারম্ভিক মজুদ, তার সাথে আমরা নিট ক্রয়কে যোগ করব। ক্রয় সংক্রান্ত খরচ যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব। যোগ করার পরে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটা বের হলো সেটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। হ্যাঁ, অনেক সময় কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ও আসে, নির্ণয় করতে আসে। তো অনেক ক্ষেত্রেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় যখন স্টুডেন্টরা দেখে বিক্রিত পণ্যের ব্যয় বের করে ফেলে। তো এটা কিন্তু আসলে ভুল। মনে রাখতে হবে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুদ, তার সাথে নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ যোগ করে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবো। সেইখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিতে হবে। তবে সমাপনী মজুদের সাথে যদি আগুনে বিনষ্ট থাকে, ধরো সমাপনী মজুদ 1 লক্ষ টাকা আছে, 20,000 টাকা আগুনে পুড়ে গেছে, তাহলে সমাপনী মজুদ রইল কত? 80,000 টাকা। তো এই কারণে মূলত সমাপনী মজুদ মূল্যায়নের পরে যদি আগুনে বিনষ্ট হয় তাহলে সেটা কিন্তু সমাপনী মজুদ থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে পরবর্তীতে যে ফিগারটা বের হয় সেইটা কিন্তু আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বাদ দিতে হবে। আর বাদ দিলে আমরা কেবল বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে পরিচালন ব্যয় সমূহ। এগুলো কি?
পরিচালন ব্যয় হচ্ছে মূলত যে ব্যয়গুলো একটি হিসাবকালে বারবার সংঘটিত হয়। হ্যাঁ, এই ব্যয়গুলো বারবার সংঘটিত হয়, কিন্তু এই হিসাবগুলোর উপযোগিতা কিন্তু একটি হিসাবকালের মধ্যেই সীমাবদ্ধ। তাহলে এই ব্যয়গুলো হচ্ছে পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় আমরা জানি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা কিন্তু পাওয়া যায়। তো পরিচালন ব্যয়গুলো মূলত কি, যেমন থাকতে পারে বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মণিহারি, সাধারণ খরচ, অনাদায়ী পাওনা, অবচয়, অবলোপন, রপ্তানি শুল্ক, বিক্রয় পরিবহন, এগুলো সবই কিন্তু হচ্ছে পরিচালন ব্যয়। এবং পরিচালন ব্যয়ে আমরা কিন্তু পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে বাদ দিলে কিন্তু আমরা পরিচালন মুনাফাটা পাই। পরবর্তীতে খেয়াল করো অপরিচালন ও অন্যান্য আয়। অপরিচালন ও অন্যান্য আয়, আসলে অপরিচালন আয় কি? অপরিচালন আয় হচ্ছে যে আয়গুলো অনিয়মিতভাবে সংগঠিত হয় এবং প্রতিষ্ঠানের মৌলিক বা প্রতিষ্ঠানের মেইন ইনকাম না, এটার উপর প্রতিষ্ঠান কখনোই নির্ভর করে না, এটা হচ্ছে অপরিচালন আয়। তো অপরিচালন আয়গুলোর মধ্যে আমরা যেমন বিনিয়োগের সুদ পাই, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, শিক্ষানিবিশ সালামি, প্রাপ্ত ভাড়া ইত্যাদি, এগুলা হচ্ছে অপরিচালন ও অন্যান্য আয়। আর অপরিচালন ও অন্যান্য ব্যয়, এইখানে যে ব্যয়গুলো নিয়মিতভাবে সংগঠিত হয় না, হ্যাঁ, এই অনিয়মিত ব্যয়, এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। ঋণের সুদ, আগুনে বিনষ্ট পণ্য, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, ব্যাংক জমাতিরিক্ত সুদ, এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। তো এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করো, এইখানে আজকে যে ক্লাসটা করলা এইখান থেকে তুমি নিজেকে যাচাই করার জন্য এই প্রশ্নগুলোর উত্তর দিবা। আন্তর্জাতিক আইনের কত ধারা মোতাবেক আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে কোন ধরনের তথ্য পাওয়া যায়? হ্যাঁ, কত ধারাতে আর্থিক বিবরণীর ছক সম্পর্কে বলা হয়েছে? আর্থিক বিবরণীর ধাপ কয়টি? কোন ধারণা অনুসারে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়? বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ এবং পরিচালন মুনাফার সূত্র কি? তো তোমরা মূলত এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিও, আমি দেখে দিব না। এবং আজকের এই প্রথম ক্লাসটা এর মধ্যে শেষ। আমরা পরবর্তী অংশে কিন্তু আমরা সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আলোচনা করব। তো আশা করি সবাই তোমরা বুঝেছো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।